স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন লক্ষ্মীপুর ১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। আপনাদের উভয়কেই স্বাগত আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনার কথা যেহেতু আসছে, আজকে একটা নির্দেশনা এসছে, সেটা দিয়েই শুরু করি। জনাব মান্নান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশনাটা মূলত এসছে যে সরকারি কোনো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার না করতে, সেখানে সামঞ্জস্যপূর্ণ তথ্য ছবি দিয়ে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড করার বিষয়টি, এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধুবাদ পাচ্ছে। অনেকেই এটাকে বলছেন যে ভালো উদ্যোগ। তো এই যে ভালো উদ্যোগ, আপনারা এটাকে এর একটা সুদূর প্রসারী প্রভাবও আছে। এই যে সরকারি অনুষ্ঠান থেকে যে তার ছবি ব্যবহার করার যে নির্দেশনা এসছে না করার, আমরা আজকে দেখলাম রাজধানীর কোথাও কোথাও পলিটিক্যাল যে ব্যানার ফেস্টুন আছে সেগুলোও নামিয়ে ফেলা হচ্ছে। তো আপনি বিষয়টিকে কিভাবে দেখেন? এই যে প্রধানমন্ত্রীর যেই শুভ উদ্যোগ, এটিকে আপনি অন্যান্য রাজনৈতিক দলের জন্য অনুকরণীয় মনে করেন কিনা? জি, ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক সেলিম ভাইকে ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই, এখন টিভির দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই। এবং আলোচনার শুরুতে আমি জুলাই গণ অভ্যুত্থানে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহতদের সুস্থতা কামনা করছি। আমি প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং বর্তমান জেনারেশন যে জাতীয় রাজনীতি পছন্দ করে, আমি মনে করি এই টপিকে উনি সঠিক সিদ্ধান্তই নিয়েছেন এবং এটা সমাদৃত হবে সকল মহলে। এবং এই জাতীয় রাজনীতি দলীয় দৃষ্টিকোণ, সংকীর্ণতা, ব্যক্তিপূজা, যেই ব্যক্তিপূজার মাধ্যম দিয়ে মানুষ ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে, আমরা দেখেছি বিগত সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পিতা, তাদের ছবি নিয়ে যে পরিমাণ এদেশের মানুষকে বাধ্য করা হয়েছে, পারলে মসজিদের ভিতরেও টাঙ্গাই দেওয়া যায়, এরকম একটা অবস্থায় চলে গিয়েছিল। সেই জায়গা থেকে যে একটা নতুন ধারার সূচনা করলেন, আমি অবশ্যই এদেশের একজন নাগরিক হিসেবে ওনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এবং আমি মনে করি যে এর মাধ্যম দিয়ে আমাদের যারা আমরা রাজনীতি করি তাদের অনেক জায়গায়, সরকারি দল হোক বিরোধী দল হোক, তাদের জন্য শিক্ষণীয় আছে। এবং দেখেছেন কিছুদিন আগে আমাদের রেল এবং যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, উনি একটা শেখ রবিউল আলম, উনি গিয়েছিলেন পিরোজপুরে, একটা ব্রিজের উদ্বোধন বা সম্ভাব্যতা যাচাইয়ের একটা অনুষ্ঠান ছিল। সেখানে ওনার প্রধানমন্ত্রীর ছবি না থাকার কারণে ওনাকে একটা প্রোগ্রামেই অ্যাটেন্ড করতে দেওয়া হয় নাই। মন্ত্রী ফিরে আসতে বাধ্য হয়েছেন। এবং সেখান থেকে এই যে ছবির রাজনীতির যে এটাকে বাদ দিয়ে গঠনমূলক উন্নয়নের রাজনীতি করতে হবে। এই দিক দিয়ে আমি এটাকে সাধুবাদ জানাই এবং আমাদের সকলকে এগুলো অনুসরণ করা উচিত। এবং অন্যান্য রাজনৈতিক দল, আপনাদেরও তো অনেক ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড তৈরি হয় পলিটিক্যাল প্রোগ্রামে গেলে, তো সেখানেও নিশ্চয়ই, বা আপনাদের ছাড়া অন্যান্য রাজনৈতিক দল আছে, সেগুলো তাদেরও তো নিশ্চয়ই এই সিদ্ধান্ত থেকে আমরা দেখেন, আমরা আগে থেকেই ছবির ব্যবহার খুব কম, ইলেকশন কেন্দ্রিক আমরা কিছু ছবির ব্যবহার করি, সেটা ইলেকশনের সময়কে এটা সবাই ব্যবহার করে, বাট এর বাইরে আমাদের ছবির ব্যবহার নেই বললেই চলে। আমরা ফেস্টুনগুলো আমরা দেখবেন যে কোনো কর্মসূচিতে শুধু লেখা দিয়ে বাংলাদেশ জামাত ইসলামী লেখা, এটা দিয়ে আমরা চালিয়ে দিই। আর আমরা লং টাইম কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখতে হবে দলীয় প্রভাব বলাই ধরে রাখার জন্য, বিলবোর্ড আকারে দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু রয়ে গেছে। আপনার বেশি না, এই বিল্ডিং থেকে কয়েক গজ দূরে এই যে হোমিও কলেজের এই মোড়টাতে যে দেখেন যে অনেকগুলো দিয়ে দেওয়া আছে। তো আমি মনে করি যে এই দখলের রাজনীতি, প্রদর্শন ইচ্ছার রাজনীতি, এগুলো পরিহার করে আমাদেরকে সত্যিকারের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করা উচিত। কতটুকু আমি মানব কল্যাণ করতে পারছি, মানুষের পাশে দাঁড়াতে পারছি, মানুষের বিপদ আপদ গুছাতে পারছি, এই জন্যই আমাদেরকে রাজনীতি করা উচিত। ধন্যবাদ জনাব মান্নান। জনাব সেলিম, প্রধানমন্ত্রীর যে সাধারণ জীবনযাপন, এটা কিন্তু সবাই নোটিশ করেছে যে এটা এরকমই তো আমরা চাই, সরকার প্রধান বা রাষ্ট্রনেতা যিনি হবেন তিনি তো এরকমই থাকবেন।
কিন্তু মানে আমরা অতীতে যে দেখেছি যে প্রধানমন্ত্রী কেন্দ্র করে সব কিছুই আবর্তিত হয়, সেই জায়গা থেকে তো আমরা বেরোতে পারছি না। প্রধানমন্ত্রী অনেক সহজ সরল জীবনযাপন করে নিজে গাড়ি চালান বা অনেক জায়গায় যাচ্ছেন, যেগুলো দেখে মানুষ অভিভূত হচ্ছে। মানুষ এরকম আগে কখনো দেখেনি। সিগনালে দাঁড়িয়ে থাকছেন, সিগনালে দাঁড়িয়ে থাকছেন, মানুষ আগে কখনো এগুলো দেখেনি। এগুলো মানুষকে অভিভূত করছে। কিন্তু আবার প্রধানমন্ত্রী নির্দেশ ছাড়া যে দেশে কিছু হয় না, যেটা আমরা অতীতে দেখেছি, এরকম কিছু উদাহরণও তো তৈরি হচ্ছে। এই যেমন ধরেন শিশু রামিসা হত্যার যে রায়, প্রধানমন্ত্রীকে বলতে হলো দ্রুত বিচার হবে, এমনিতেই তো বিচার হওয়া উচিত, সেটা বলতে হলো। তারপরে বগুড়া ইউনিয়নের নাম পরিবর্তন, সেটাও প্রধানমন্ত্রীকে নির্দেশ দিয়ে নামটা পরিবর্তন করতে হলো। তাহলে কি আমরা সেই অতীতের লিগেসিটা ধরে মানে যেটা বাদ দেওয়ার কথা, সেই লিগেসি আমরা বাদ দিতে না পেরে আবার সেই লিগেসিরই চর্চা করছি? এখান থেকে কি আমরা বেরোতে পারবো না? না, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচককে। আমি আপনার আলোচনা শুরুতেই জুলাই আন্দোলনে যে সমস্ত বীর শহীদরা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি। দেখুন, জুলাই আন্দোলন আমাদের মনোজগতের একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে, রাজনীতির অনেক পরিবর্তন হয়েছে এবং রাজনীতির অনেক পরিবর্তন হতে বাধ্য। কিছু পরিবর্তন খারাপ আছে, আর অধিকাংশই ভালো পরিবর্তন হয়েছে বলে আমি ধারণা করি। খারাপটাকে সেটাও বলবো, ভালোটা হলো যে আপনার ক্ষমতা যে চিরস্থায়ী নয়, এবং আপনার যে ক্ষমতা যে কোনো সময় জনগণ ছিনিয়ে নিতে পারে, এই জিনিসটা জুলাই আন্দোলনে প্রমাণিত হয়েছে। যখন সব দিক দিয়ে সবাই ব্যর্থ, রাজনৈতিক দলগুলো মানে একের পর এক ব্যর্থ, সেখানে ছাত্রদের নেতৃত্বে একটা গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ এবং সেই গণ আন্দোলনের পিছনে 17 বছর পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির অবদান, এই সবগুলো মিলিয়ে একটা পরিবর্তন হয়েছে, যেটা এখন আমরা বলতে বাধ্য হচ্ছি বা আমরা বিশ্বাস করতে বাধ্য হচ্ছি যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এছাড়া আমরা মানে প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমাবদ্ধতা সহ ইত্যাদি অনেক কিছু সংস্কার করেছি। ব্যক্তিগতভাবে আমরা অনেক কিছু সংস্কার করছি। যেমন আমি যে নির্বাচনী জয়লাভ করার পরে যখন নির্বাচনী এলাকায় গেলাম, একদম নির্বাচনী এলাকার প্রবেশ মুখেই দেখলাম যে আমার একটা বড় ছবি দিয়ে আমাকে অভিনন্দন জানিয়ে একজন তারও ছবি সেখানে লাগিয়েছে। আমি সাথে সাথে টেলিফোন করে তাকে বললাম যে আগামী 24 ঘন্টার মধ্যে এটা না নামালে তোমার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং তখন আমি গিয়ে বললাম যে কেউ যেন আমার ছবি ব্যবহার করে কোনো রকমের কোনো ব্যানার ফেস্টুন না করে। তো এই জিনিসটা ধরেন, এটা আমি আমার মনোজগতের কথা বলছি। প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর একটা উন্নত বিশ্বে ছিলেন, গণতান্ত্রিক বিশ্বে ছিলেন, যেখানে আপনার প্রধানমন্ত্রী খুব সাধারণ চলাফেরা করে, মন্ত্রীরা ট্রেনে, বাসে, ট্রামে চলাফেরা করে, সেখানে বিশেষ কেউ মানে পার্থক্য নাই, বিশেষ করে উন্নত বিশ্বে। এই জিনিসগুলো নিঃসন্দেহে প্রধানমন্ত্রীকে আকৃষ্ট করেছে এবং তিনি শুরু থেকে প্রোটোকল প্রথা ভেঙে রাস্তায় আগে দীর্ঘক্ষণ যানজট সৃষ্টি করে এগুলো ভেঙে তিনি অগ্রসর হচ্ছেন। তিনি যতটা মানে যেভাবে অগ্রসর হচ্ছেন, আমরা সবাই মিলে অতটা সেইভাবে হয়তো অগ্রসর হতে পারছি না। সমস্ত আমলাতন্ত্র হয়তো সেইভাবে অগ্রসর হতে পারছে না তার চিন্তা চেতনার সাথে। অগ্রসর হতে পারলে হয়তো আমরা আরেকটু এগিয়ে যেতে পারতাম। তিনি এখন মনে করছেন যে ব্যক্তি পূজা করার প্রয়োজন নাই, কারণ ব্যক্তি পূজাই একজনকে আপনার মহাদানবে অথবা মহামানবে পরিণত করে। প্রথমে মহামানবে, পরবর্তীকালে মহাদানবে পরিণত করে। তিনি এটা বুঝতে পেরেছেন, তিনি এটা আইডেন্টিফাই করতে পেরেছেন, যে কারণে তিনি এইটাকে ভীষণভাবে নিরুৎসাহিত করছেন। এমনকি মানে সমাবেশে ওনাকে অ্যাড্রেসিংয়ের ব্যাপারেও তিনি একটা মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন যে খুব বেশি অ্যাড্রেসিং করার দরকার নাই, খুব বেশি ফাঁপিয়ে ফুলিয়ে একেবারেই এগুলো করার প্রয়োজন নেই, এটা তিনি বলেছেন। আর আপনি দেখুন, আমাদের দীর্ঘদিনের চর্চা, যেটা আমাদের প্রধানমন্ত্রী কেন্দ্রিক অথবা রাষ্ট্রপতি কেন্দ্রিক শাসন ব্যবস্থায়, আমরা একসময় দেখতাম যে একদম মানে খুব সাধারণ একটা মানে সমস্যা বা সাধারণ একটা সিদ্ধান্ত, যেটা একটা উপসচিব বা জয়েন্ট সেক্রেটারি লেভেলে থেকে নিষ্পত্তি হয়ে যাওয়া দরকার, সেখানেও প্রধানমন্ত্রীকে মানে নির্দেশনার দিকে তাকিয়ে থাকতো। এই কালচার থেকে আমাদের সরকার বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং যে সমস্ত মন্ত্রীরা তারা মানে দায়িত্ব পালন করছেন, একজাক তরুণ, প্রবীণ এবং নবীনের মধ্যে, তারা অনেক স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন। নিঃসন্দেহে নীতি নির্ধারণী সিদ্ধান্তে তারা প্রধানমন্ত্রী মহোদয়ের সাথে নিঃসন্দেহে তারা আলাপ করে নিচ্ছেন, কিন্তু আমার প্রতিটা সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর থেকে আসবে এরকম আমরা আশা করি না, অথবা সংসদীয় গণতন্ত্রে ঠিক সেই রকম আশা করা ঠিক না। রামিসা হত্যাকাণ্ড অথবা আপনার এই যে আপনার একটা গ্রামের নাম
পরিবর্তনের ব্যাপারে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ, রামেসা হত্যাকাণ্ড সারা জাতিকে নাড়িয়ে দিয়েছে। দেখেন কিছু কিছু মানে এর চাইতেও নির্মম ঘটনা ঘটে, কিছু ঘটনা মিডিয়াতে যখন খুব ব্যাপকভাবে প্রচারিত হয় এবং সেখানে কিছু সিদ্ধান্ত চলে আসে, যে সিদ্ধান্তগুলো তখন জনগণকে শান্ত করা, জনগণকে আশ্বস্ত করা, জনগণের পাশে থাকার অঙ্গীকার করা, সেক্ষেত্রে সেটা এসছে। এবং এই আমরাও তো মানে বিচার বিভাগের যেই প্রচণ্ড দীর্ঘসূত্রিতা, 30 লক্ষর অধিক মামলা, দেওয়ানি মামলায় বছরের পর বছর পার হয়ে যাওয়া, ফৌজদারি মামলায় বছরের পর বছর পার হয়ে যাওয়া এবং এক ধরনের সমঝোতার মাধ্যমে আপনার মানে মামলাগুলোকে দীর্ঘায়িত করা যে প্রচেষ্টা, সেখান থেকেই বেরিয়ে এসে সেটা রামিসা হত্যাকাণ্ডের ব্যাপারটা হয়েছে। তো রায় হয়েছে, কিন্তু ধরেন এই কার্যকর করতে করতে সময় কিছু লাগবে, এটা আমি সেটা লাগবে, কিন্তু একটা রায় বার্নিং ইস্যুতে মানে বার্নিং ইস্যুতে, হ্যাঁ বার্নিং ইস্যুতে। তারপরে ধরেন এই যে আপনার নিজের মানে সন্তানদের নামে ইউনিয়ন পরিষদের অথবা গ্রামের নামকরণ, সেটা কাকতালীয় হতে পারে অথবা ইচ্ছাকৃত হতে পারে, কিন্তু যেহেতু জনগণ এটা সমর্থন করছে না, যেহেতু জনগণের এই 5ই আগস্টের পরে মনোজগতের একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, জনগণ এগুলো আর পছন্দ ভবিষ্যতেও করবে না। সেই ক্ষেত্রে আপনি দেখেন এই সরকার ক্ষমতা আসার পরে একটা প্রচেষ্টা ছিল যে বিমানবন্দরের নাম পরিবর্তন করা অথবা অন্যান্য নামগুলো পরিবর্তন করা। মানে তারেক রহমান সাহেবের পিতা মরহুম জিয়াউর রহমান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা, আপনি দেখেন এখন পর্যন্ত গত 4 মাসে কিন্তু এ ধরনের কোনো নাম পরিবর্তনের কোনো কিছু চিন্তা করা হয়নি। এবং বেগম খালেদা জিয়ার নামও কোনো কিছু স্থাপন করা হয়নি। ভালো দিক হয়তো সেটা না, হয়তো মানে আমাদের হয়তো 2-4টা হতে পারে, আমি বলবো না যে একদম হবে না। নিউজ হয়েছে 2-3টা নাম, আমি বলছি কলেজের নাম পরিবর্তন, 2-4টা হতে পারে, কারণ আমরা হোসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা, মাওলানা ভাসানী, এদের নামে আমরা আপনার অনেকগুলো নামকরণ আছে। এমনকি আপনার এই যে বঙ্গবন্ধু এভিনিউ, এই নামটা পরিবর্তন করা হয়নি, তাই না, আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হয়নি। স্বাধীনতার পরে বেশ কিছু স্থাপনার নাম অটোমেটিকলি পরিবর্তন হয়ে গেছে, মানে আইয়ুবনগর হয়ে গেছে, শেরে বাংলা নগর, এইরকম। তো সেটা সীমিত আকারে। এবং নামের ব্যাপারও যদি কোনো কলেজের নাম পরিবর্তন করতে হয়, কোনো ব্যক্তি নামে দিতে হয়, সেখানে কিন্তু একটা বেশ কিছু একটা ফর্মালিটিস আছে এবং বড় ধরনের একটা অঙ্কের টাকা সেখানে জমা দিতে হয়। সেটা যদি কলেজ গভর্নিং বডি এবং সেখানকার মানে জনগণ যদি মনে করে যে এই নামে আমরা একটা কিছু করতে চাই, সেটা করতে পারা যায়। কিন্তু স্টেডিয়ামের নাম করে ফেলতে হবে, আর পিজি হাসপাতালের নাম পরিবর্তন করতে হবে, বিদ্যমান কোনো কিছুর নাম পরিবর্তন হবে, আমি ব্যক্তিগতভাবে এই সংস্কৃতির বিরুদ্ধে। সেটা ভালো দিক, কিন্তু কথা হচ্ছে আমাদের প্রশ্ন ছিল যে ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে কিনা, আমরা তাই ক্ষমতার বিকেন্দ্রীকরণ না, আমরাও তো অবশ্যই ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই। ক্ষমতা বিকেন্দ্রীকরণটা তো একটা মন্ত্রিসভা গঠিত হয়েছে, একটা উপদেষ্টা মণ্ডলী আছে এবং তারা স্বাধীনভাবে কাজ করছে। ক্ষমতার কেন্দ্রীয় মানে এটা নির্ভর করছে আসলে সরকার প্রধানের দৃষ্টিভঙ্গির উপরে। একটা সরকার প্রধান যদি উনি যদি মানে মনে করেন যে তার মন্ত্রণালয়, তার মন্ত্রিসভা স্বাধীনভাবে কাজ করবেন, তাহলে সেখানে কোনো মানে এখানে মানে কেন্দ্রীভূত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর তিনি যদি যেমন অতীতে শেখ হাসিনা, মানে তিনি দিতেও পারতেন, নিতেও পারতেন, সমস্ত কিছু A to Z ওনার যে নলেজে দিয়ে করতে হইতো, অথবা ওনার মানে সেরকম কোনো প্রত্যাশা গত 4 মাসে আমরা দেখিনি। ভবিষ্যতে যেন আমরা না দেখি, আমরা সেই প্রত্যাশাটাই করি। ধন্যবাদ জনাব সেলিম। জনাব মান্নান, আমরা দেখলাম যে জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা, যে এটা পুরোপুরি প্রস্তুত আছে, উপযুক্ত সময় ঘোষণা হবে। তো কথা হচ্ছে সরকারের 4.5 মাস গেছে, সরকারকে অ্যাকাউন্টেবল করার জন্য এটা তো আর কালক্ষেপণ না করে যত দ্রুত করা যায় তত ভালো। আপনার কাছে আমি যেটি জানতে চাই যে ছায়া মন্ত্রিসভার কথা আমরা দেখেছি ব্রিটেনে, তো আসলে বাংলাদেশে সরকারকে অ্যাকাউন্টেবল রাখতে বা সুশাসন প্রতিষ্ঠায় আপনাদের ছায়া মন্ত্রিসভা আসলে কিভাবে কাজ করবে? আপনারা আসলে কেন মানে প্রথার, আমাদের দেশে তো ছায়া মন্ত্রিসভার প্রথা নাই, কিন্তু আপনারা করেছেন, এটা ভালো দিক, কিন্তু কিভাবে সরকারকে অ্যাকাউন্টেবল করবেন? জি, আপনাকে ধন্যবাদ। এই বিষয়টা আমি একটু বলি যে দেখেন, বাংলাদেশে অন্য দেশের মতো করে যদি এদেশে ছায়া মন্ত্রিসভার কাজ করতে হয়, তাহলে এক্ষেত্রে সরকারের বিভিন্ন সংস্থা এবং সরকারের সহযোগিতার প্রয়োজন আছে। অবশ্যই সরকার যদি এখানে এক্সারসাইজ না দেয়, বিভিন্ন তথ্য উপাত্ত এবং অন্যান্য সুযোগ সুবিধা এগুলো যদি অ্যাভেলেবেল না থাকে, তাহলে এই শ্যাডো মিনিস্ট্রি এটা কাজ করতে পারে। আপনার কি উদ্দেশ্য? এটা আমরা গঠন করেছি একটা পরিবর্তনের জন্য,
ঠিক আছে, এটা এখনো আমরা ঘোষণা করিনি। আমরা ফাংশন করার জন্য আমাদের প্রস্তুতি লেভেলগুলো চলছে। ইন্টারনালি কোনো কোনো জায়গায় কার্যক্রমও শুরু হয়ে গেছে। আমরা হয়তো ওটা ঘোষণা দিয়ে বলছি না যে এটা আমাদের এটার ব্যাপার। আপনারা দেখবেন যে এবার যে বাজেট হয়েছে, এই বাজেটের এগেনস্টে জামাতও কিন্তু বাজেট দিয়েছে এবং জামাতের বিভিন্ন উইং থেকেও বাজেট দেওয়া হয়েছে। হ্যাঁ, যে এটা অমুকদের পক্ষ থেকে, এটা অমুকদের পক্ষ থেকে শিক্ষা নিয়ে আলাদা দেওয়া হয়েছে, স্বাস্থ্য নিয়ে আলাদা দেওয়া হয়েছে। সেখানেও আমরা কিন্তু আলাদা আলাদা মানে গাইডলাইন তৈরি করে দিয়ে দিয়েছি। এটা শ্যাডো মন্ত্রিসভারই একটা মানে রিফ্লেকশন ওখানে কিন্তু হয়েছে। আমরা পার্ট বাই পার্ট এটাকে সামনে আনতে চাই। আমরা আশা করি এই জায়গাটা আমরা সফল হব ইনশাল্লাহ। কারণ এটা বাংলাদেশের জন্য একটা নিউ ডাইমেনশন হলেও বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তনে এটা একটা বড় ভূমিকা রাখবে। সেখানে সরকার কোথায় ভুল করছে, কাজটা এইভাবে না করলে কিভাবে করলে আরও ভালো হতো, আমরা কিন্তু সেই শুধু সমালোচনাই করব না, কিভাবে করা উচিত সেই জায়গাটাও আমরা কিন্তু জনগণের সামনে উপস্থাপন করব। এটির দিক দিয়ে আমরা করতে পারবো। আর আগের আলোচনায় যেটা আপনি বলতেছিলেন যে ক্ষমতা কেন্দ্রীভূতকরণ, আমরা বিকেন্দ্রীকরণ চাই। আমরা এই সরকারের গঠনের পর থেকেও আমরা কিন্তু ক্ষমতার কয়েকটা ভর কেন্দ্র দেখলাম। হ্যাঁ, সেই ভর কেন্দ্রগুলো কি কি হতে পারে? সেই ভর কেন্দ্র ভিতরে রয়েছেন, সবার উপরে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি ক্ষমতার বড় একটা ভর কেন্দ্রে রয়েছেন। সমস্ত কিছুর উত্তর সংসদ থেকে শুরু করে সংসদের বাইরে ওনাকেই দিতে হয়। অনেকে ওনাকে সর্বমন্ত্রী বলে এবং তার পরবর্তীতে উনারই সংসদে বক্তব্য দিয়ে একটা বক্তব্য যে আমাদের খুব মোস্ট পাওয়ারফুল একজন প্রতিমন্ত্রী আছে মীর শাহ আলম, যিনি তার জাতি গোষ্ঠী সন্তানের নামে তার এলাকার ইউনিয়নের 4টা ইউনিয়নের নাম পরিবর্তন করে ফেলতে পারেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম তো আছেই। তো এরপরে হচ্ছে আপনি যদি দেখেন অন্য দিক দিয়ে পররাষ্ট্র মন্ত্রী যিনি খলিল সাহেব আছেন, উনিও অনেকটা ছায়া মন্ত্রিসভা গঠন করে এদের স্বরূপ পরিবর্তন করছেন না কেন? আমরা তো বলছি, আমরা বলছি, কিন্তু আমরা বলছি না তা না। জনগণ কিন্তু এখন চার দোকানেও এই কথা বলে যে সর্বমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন সাহেব, উনি সব বিষয়, এমনকি ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন করলেও উনি উত্তর দেন। অথচ বাংলাদেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিয়ে অনেক কিছু কোথায় যাচ্ছে এটা নিয়ে ওনার খবর নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে চান, তাহলে আমরা তো গণতান্ত্রিক যুগে প্রবেশ করেছি 5ই আগস্ট গণ অভ্যুত্থান এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে আমরা যে গণতন্ত্রে প্রবেশ করলাম। গণতান্ত্রিক চর্চাটা থেকে সরকারি দল এখন দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে আফটার ন্যাশনাল ইলেকশন। সেটা কি? সেটার প্রুফটা হচ্ছে এটাই যে সমস্ত সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, পৌরসভা পর্যন্ত জায়গাতে যে মানে আনইলেক্টেড পিপল, যারা মানে এই ইলেকশনের আগে বারবার বলতো একটা কথা, আপনি মিডিয়া এবং অন্য জায়গায় দেখবেন যে মুখে ফেনা উঠে যেত যে অনির্বাচিত সরকার, অনির্বাচিত সরকার। তাহলে অনির্বাচিত প্রশাসক দিয়ে আমরা কতদিন চালাবো? আমার কাছে মনে হয় যে বিএনপি যতদিন পারে ততদিন এটা চালাবে। মুখে মুখে বলছে যে অমুক সময় সেপ্টেম্বরে দিব, অমুক সময় দিব, এগুলো হয়তো দু একটা টেস্ট কেস হিসেবে দিবে, কিন্তু আমার মনে হচ্ছে না এই জায়গা থেকে স্থানীয় সরকার ব্যবস্থা গণতন্ত্রে উত্তরণ সহজেই ঘটাতে পারবে। আর আরেকটা জিনিস আপনি ভাই যেটা এনেছেন যে বঙ্গবন্ধু এভিনিউর নাম পরিবর্তন করেননি, এটা জনগণ কিন্তু এটাকে আবরার ফাহাদ চত্বর হিসেবে, এভিনিউ হিসেবে ঘোষণা করেছে। আমি তো মনে করি যে বাংলাদেশের এই বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলনের সূত্রপাত বাংলাদেশে হয়েছিল এবং ফ্যাসিস্টদেরকে যারা মদতদাতা, যাদের কারণে শেখ হাসিনা ফ্যাসিস্ট হতে পেরেছিল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে, এবং ফ্যাসিস্টদের আশ্রয়দাতা যে প্রতিবেশী রাষ্ট্র, তাদের বিরুদ্ধে কথা বলে এবং স্ট্যাটাস দিয়ে যিনি জীবন দিয়েছেন তিনি হচ্ছেন বুয়েটের আবরার ফাহাদ। তার নামে আমি মনে করি যে বর্তমান সরকার এটাকে নাম পরিবর্তন করা উচিত, কারণ তিনি তার রক্তই আমাদের এই বিপ্লবের একটা ভিত্তি তৈরি করেছে। আর যারা বাকশাল কায়েম করেছে, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, তাদের প্রতি এরকম একটা লেবারেল অবস্থান জাতির কাছে আমাদের অবস্থানটাকেও প্রশ্নবিদ্ধ করে। আর আমি মোটা দাগে নাম পরিবর্তনের মাধ্যম দিয়ে যে খুব বেশি উপকার হবে তা না, তবে হ্যাঁ, যেভাবে ফ্যাসিস্টরা তাদের মানে
14 গোষ্ঠীর নামে নামকরণ করেছিল বিভিন্ন জায়গায়, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নিয়ে বিভিন্ন স্থাপনার, সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকগুলো পরিবর্তন কিন্তু হয়েছে। সেই পরিবর্তনটুকু যতটুকু হয়েছে, এর পরবর্তীতে এসে আমরা আর ওই ধরনের পরিবর্তনটা আমরা দেখি না। আর আমি আরেকটা জিনিস এখানে বলতে চাই যে বাংলাদেশে আমরা যে বাস্তবতায় যে জিনিসগুলো দেখতে চাই, যে রাজনীতির যে গুণগত পরিবর্তন, যেটা প্রধানমন্ত্রী তার স্বাভাবিক জীবনযাপন দিয়ে শুরু করেছেন, তার খুব সাধারণ পোশাক, তার সাধারণ জীবনযাপন, তিনি সিগন্যালে থামতেছেন, এটা আমাদেরকে উৎসাহিত করে। ঠিক একইভাবে আজকে আমি একজন মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ওনার একটা বক্তব্য শুনছিলাম যে আমরা সব টাইট হয়ে গেছি। প্রধানমন্ত্রী সচিবালয়ে আসছেন সকাল 9টায়, আমাদেরকে এবং সচিবদেরকে সবাইকে চলে আসতে হয়। উনি সিগন্যালে থামেন, আমরা ভাঙে চলে আসতে পারি না। এবং উনি নিজেই বলছেন যে একজন মন্ত্রী নাকি তার পিএসকে পাঠিয়ে সিগন্যালে পাঠিয়েছিল যে ওনাকে দ্রুত যেতে হবে এই জন্য। এটা প্রধানমন্ত্রী শোনার পরে কিন্তু মন্ত্রিপরিষদ মিটিংয়ে দিয়েছেন, রিমাইন্ডার দিয়েছেন, সাবধান করেছেন যে এটা হওয়া উচিত না। তো এগুলো পজিটিভ দিক, বাট আমরা আরও কিছু চাই। যেরকম মন্ত্রী, এমপি এবং আমলাদের সন্তানরা আমাদের স্কুলেই লেখাপড়া করবে, এই দেশের সরকারি স্কুলেই লেখাপড়া করবে, বেসরকারি চিকিৎসাটা দেশেই নিবে। চিকিৎসা যেরকম বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, যিনি আমাদের দলীয় অনেক সিদ্ধান্ত না মেনেই তিনি কিন্তু এই দেশে চিকিৎসা নিয়েছেন। এই যে উদাহরণ তৈরি করা যায়, এবং তিনি সুস্থ আছেন, নির্বাচন করেছেন, কাজ করে যাচ্ছেন। আসলে হায়াতের মালিক তো আল্লাহ। তবে এদেশেও যে খ্যাতিমান চিকিৎসাবিদরা রয়েছেন এবং তাদের যে কদর রয়েছে, এটার আমাদের মানে প্রেসিডেন্ট কিছুদিন আগে চেক আপের জন্য বাইরে চলে গেলেন, এটার জন্য না গেলেও চলতো, শপিং এর জন্য চলে যান। হ্যাঁ, সেগুলোর ব্যাপারে কিন্তু আপনাদের দলীয় ফোরাম থেকে খুব বেশি না, আমরা বলছি আমরা নিজেরা প্র্যাকটিস করার মাধ্যমে, আমল করার মাধ্যম দিয়ে অন্যদেরকে একটা এক্সাম্পল সৃষ্টি করি। আমরা এই আলোচনাগুলো আমরা বিরতির পরে আরো সেই আলোচনায় আমরা আসবো। আমরা আপাতত একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমাদের সাথে থাকুন, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। জনাব সাদাত হোসেন সেলিম, ডক্টর মান্নান একটি বিষয় উত্থাপন করেছেন যে প্রধানমন্ত্রীর সহসরল জীবনযাপন প্রশংসিত হচ্ছে, কিন্তু তার মন্ত্রিসভার সবাই বোধহয় তাকে ওইভাবে ধারণ করতে পারছে না। প্লাস শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়েও আমি কিছু দৃষ্টি আকর্ষণ করেছি। তো আপনার কি মনে হয় যে আসলে প্রধানমন্ত্রী যতটা প্রাগ্রসর বা যেভাবে উদাহরণ তৈরি করছেন, বাকিরা, যেমন আপনি বলছিলেন যে প্রধানমন্ত্রী যেভাবে চায় হয়তো আমলাতন্ত্র সেভাবে করতে পারছে না, তো আমলাতন্ত্র তো একটা পার্ট, আর একটা পার্ট তো তার মন্ত্রিসভা। তো প্রধানমন্ত্রী যেভাবে এগিয়ে নিতে চাচ্ছেন তার মন্ত্রিসভা কি আসলে আমরা তো ডাইনামিক নয়? না, আমরা তো দেখছি যে তার মন্ত্রিসভাও ডাইনামিক, তার মন্ত্রিসভাও চেষ্টা করছেন, এবং তার মন্ত্রিসভাও আপনার সময় মতো অফিসে আসা এবং নিজের অধস্তন কর্মকর্তাদের প্রতি খোঁজখবর নেওয়া, তার অধিদপ্তর পরিদপ্তরে গিয়ে সেখানে খোঁজখবর নেওয়া, এগুলো চলছে। এটা মাত্র 4 মাস। আপনি এখন পর্যন্ত খুব মন্তব্য করার মতো ক্ষেত্রে তো আসলে ছাড় দেওয়ার সুযোগ নাই। 4 মাস কেন, 4 বছর হলেও একই। না, 4 বছরের জন্য না, আপনি বলছেন এটা মাত্র 4 মাস। এখন পর্যন্ত আপনি কিন্তু কাউকে সেভাবে দোষারোপ করার মতো কোনো ইয়ে নাই। প্রধানমন্ত্রী যেভাবে চলছেন, অন্যান্য মন্ত্রণালয় মন্ত্রীরা সেভাবে চলার চেষ্টা করছেন, আমলাদেরকেও সেভাবে চলা। যেহেতু আমরা একটা রাজনৈতিক ম্যানিফেস্টো এবং রাজনৈতিক ইশতেহার ঘোষণা করে আমরা নির্বাচিত হয়েছি, আমরা আমাদের ইশতেহার বাস্তবায়ন করবো, এবং সেই ইশতেহার বাস্তবায়ন করার জন্য আমরা অবশ্যই প্রশাসন যন্ত্রকে তো আমরা অবশ্যই কাজে লাগাবো, এবং প্রশাসন যন্ত্রের আমরা সহযোগিতা চাইব। এখানে জামাত ইসলাম যেটা আপনার তাদের ছায়া মন্ত্রিসভা করার কথা ঘোষণা করেছেন, ছায়া মন্ত্রিসভা ঘোষণা করার পরে ছায়া মন্ত্রিসভা করার পরে যদি এই মুহূর্তে মনে করো যে সরকারের সব ইনফরমেশন তাদেরকে দেওয়া হবে, এটা ভুল। বরঞ্চ শুধুমাত্র যদি ছায়া মন্ত্রিসভার মন্ত্রণালয়গুলো শুধুমাত্র মিডিয়াতে ইয়ে করে, অনুসরণ করে বা মিডিয়াকে প্রত্যক্ষ করে, তাইলেও তারা সেই মন্ত্রণালয়ের বিষয়ে একটা সম্যক ধারণা থাকবে এবং বিকল্প প্রস্তাবটা দিতে পারবে। আমরা চাই, আমি এই ব্যাপারটাকে স্বাগত জানাচ্ছি। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই। আপনি দেখেন, পাকিস্তান আমল থেকে ভারতে এবং পাকিস্তানের 2 জায়গায় কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হন দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তি। আমরা শেখ মুজিবুর আমলে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী,
আমরা আপনার ভারতে দেখেছি জওহরলাল নেহরুর পররাষ্ট্রমন্ত্রী, আমরা দেখেছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, ইভেন কি মমতা ব্যানার্জি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, এবং আপনার এই যে এখন অমিত শাহ আছে স্বরাষ্ট্রমন্ত্রী সবসময় ক্ষমতাশালী হয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাই ক্ষমতার উৎস। সেখানে এখানে নতুন করে আর সালাউদ্দিন সাহেব তো অলরাউন্ডার, তিনি তো অলরাউন্ডার, এমন কোনো বিষয় নাই নিজের ফিল্ড বাদ দিয়ে অলরাউন্ডার। না, তিনি এমন কোনো বিষয় নাই যে বিষয়ে উনি কথা বলতে পারবেন না। উনি আইনের দিক দিয়ে কথা বলতে পারেন, উনি সংবিধানের বিশেষজ্ঞ। ওই যে ঐক্যমত্য কমিশন, আমি এটাকে ধরেন তথাকথিত ঐক্যমত্য কমিশন যেটা গঠন করে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করেছে, সেই ঐক্যমত্য কমিশনের আলাপ আলোচনা যখন স্টেক আপ হয়ে গেছে, জনাব সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন, যেই প্রস্তাব দিয়েছেন, সেটাই সবাইকে মানতে হয়েছে। সুতরাং সালাউদ্দিন সাহেব তার মতো করে কাজ করছেন, সেখানে সংসদে বক্তব্য রাখবেন। এটা এই ব্যাপারে কারোর মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা গাত্রদাহ এগুলো কোনো কিছু সৃষ্টির কোনো অবকাশ নাই। আর আপনার যে আপনি বললেন যে স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন, হ্যাঁ, এখানে অবশ্যই প্রধানমন্ত্রী তার সেই ব্যক্তিত্বে, তার সেই কর্তৃত্বে তিনি সব মন্ত্রীদেরকে তিনি কাজের ব্যাপারে রাখতে চাচ্ছেন। এমনকি সংসদের মধ্যে আমরা মোটামুটিভাবে যতক্ষণ সংসদ চলে ততক্ষণ আমরা সংসদে উপস্থিত থাকার চেষ্টা করি, এবং আপনার প্রধানমন্ত্রী না থাকা পর্যন্ত সংসদে আমরা উপস্থিত ছিলাম। এমনকি বাজেট অধিবেশন পাশের সময়ে যে 2-3 জন অনুপস্থিত ছিলেন, তারা কী কারণে অনুপস্থিত ছিলেন সেটা আমরা জানার চেষ্টা করছি। এখন কয়েকটি মুখরোচক শব্দ আছে, যেমন আবার নেতাদের সন্তানরা কেন বিদেশে পড়ালেখা করে। নেতাদের সন্তান, এই যে আপনি হিসাব করেন, তাহলে নেতাদের সন্তান হবে 5%, বাকিগুলো হবে যে আমলা অথবা ব্যবসায়ীদের। এবং জামাতের যে আমির আছেন ডক্টর শফিকুর রহমান, ওনার কিন্তু 2 সন্তানই কিন্তু ইংল্যান্ডে সেটেল, ইংল্যান্ডে থাকছেন। ওনারা জামাতের অসংখ্য নেতাকর্মীর সন্তান বিদেশে পড়ালেখা করে এবং বিদেশে করে, চিকিৎসাও নেয়। এটাকে ওইভাবে নেগেটিভলি না নিয়ে বরঞ্চ সবাই মিলে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করা দরকার। মানুষ কেন বাংলাদেশ থেকে চলে যাচ্ছে স্বাস্থ্যের, এখানে চিকিৎসা হচ্ছে না বলে আমরা নিজেরাই দেখছি। এখানকার ডাক্তারদের দৃষ্টিভঙ্গি, এখানকার নার্সদের দৃষ্টিভঙ্গি এবং এখানকার চিকিৎসা সেবা, সেটা আমরা কোনো অবস্থায় দেশীয় তুলনায় করতে, আন্তর্জাতিক তো দূরে থাক, আমরা দেশীয় তুলনা করতে পারি না। খরচ অনেক বেশি। আপনার সিজারিয়ান করাটাকে এটা একদম জাতীয় মানদণ্ডে পরিণত করেছে, বাধ্যতামূলক। উন্নত বিশ্বের সিজারিয়ানের সংখ্যা একেবারে নাই বলতে। সুতরাং এখানে এই ব্যাপারগুলোকে জামাতে ইসলাম, যেহেতু এখন সংসদে প্রধান বিরোধী দল আছে, এবং জামাতে ইসলামে যদি ছায়া স্বাস্থ্যমন্ত্রী হয়, তিনি বিকল্প প্রস্তাব দেখ। আমরা ঢাকার বাইরে খুব বড় বড় হাসপাতালগুলো প্রতিষ্ঠা করি, আমরা যেন বিদেশে যেতে না হয় সেই ব্যবস্থাটা করি। আমরা এটা করা দরকার। আমরা অন্য ইস্যুতে একটু প্রশ্ন আছে, যদি একটু আমরা জুলাই মাস শুরু হয়েছে, আপনারা দুজনেই আলোচনার শুরুতে জুলাইকে স্মরণ করলেন। আজ আমরা এবং এই দাবিটা আবার নতুন করে উত্থাপিত হচ্ছে, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা। তো আজকেই প্রসিকিউটর জানিয়েছেন যে তদন্ত চলছে, 73 থেকে 2024 পর্যন্ত যত অপরাধ হয়েছে এগুলো বিবেচনায় নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষ হলেই তার বিচার প্রক্রিয়া শুরু হবে আওয়ামী লীগের। তাহলে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের বিচার শেষে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া উচিত? দেখুন, এটা তো আমি আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করি না। এটা রাজনৈতিক কোনো ব্যাকরণের মধ্যে, রাজনৈতিক কোনো সমীকরণের মধ্যে, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এটা রাজনৈতিক দল নয়। এটা এক ধরনের আপনার ধরেন ওই যে ভারতে যেমন কিছু আপনার ওই ধর্মগুরু টুরু আছে, ওদের অনুসারী একটা গ্রুপ আছে, এটাও এক ধরনের অনুসারী। এটা এক ধরনের ওদের চালনে বলনে কথাবার্তায় এটা কোনো রাজনৈতিক দল হিসাবে মনে করি না। এটা রাজনীতির জন্য একটা কলঙ্ক। আপনার গত 14 বছর 17 বছর একটা রাজনৈতিক দল হিসেবে তারা যেভাবে শাসন করেছে, এইটা একটা ফ্যাসিবাদ শুধু না, এটা রাজনীতির মধ্যেই পড়ে না, এটা রাজতন্ত্রের মধ্যে নিয়ে যেতে মানে আওয়ামী লীগের তাহলে রাজনীতিতে ফেরার আর কোনো দরকার নেই বা সুযোগ নেই। এমনকি আওয়ামী লীগ যারা করে তারা মানসিকভাবে কতটা সুস্থ, এটাও আমার কাছে মাঝে মাঝে মনে হয়। তাহলে শুধু বিচার করে তাদের শাস্তি বা তাদের যে পরিমাণ, এটা তো আদালতের বিষয়, তো বিচার তো বিচারের ব্যাপার এবং কোনো প্রয়োজন দলগতভাবে রাজনৈতিক অনুশোচনা, দলগতভাবে আমি আপনাকে এটা বলি, এটা এমন একটা রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলের মধ্যে কোনো অনুশোচনা নাই। তারা
তারা যে শুধু আমি জুলাই আগস্টের কথা বলবো না, জুলাই আগস্ট আগে 14ই ফেব্রুয়ারি সনে যে তারা একটা 154 জনে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচিত হয়ে গেছে। সংবিধানে আছে যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিতরা সরকার গঠন করবে, অনির্বাচিতরা সরকার গঠন করেছে, তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই। 18 সালে সমস্ত জাতির সাথে প্রতারণা করে সমস্ত রাষ্ট্রের পক্ষ থেকে আপনার মূল মানে চেয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির সাথে প্রতারণা করা হয়েছে। সমস্ত রাজনৈতিক দলগুলো নির্বাচনে আনার পরে পুরো শিকড় উপরে ফেলেছে। 26 সালে করেছে এগুলো, তারা মনে করেছে কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে। তাহলে যে দল কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবে মনে করে ধারণ করে তারা একদম উপনেতা, পাতি নেতা, শিকি নেতা, বড় নেতা, তাহলে এটা কোনো রাজনৈতিক দল না। আর এখন তারা যেই মানে আমাদের দেখেন, আমরা 5ই আগস্টের মধ্যে আমি নিজে নিজে চিন্তা করছি, আমাদের অধিকাংশ মানুষের মনোজগতের মধ্যে শ্রীলঙ্কাটা কাজ করতেছিল যে আমাকে সুইমিং পুলে নেমে গোসল করতে হবে, আমাকে এখানে প্রধানমন্ত্রীর টেলিফোন বিছনায় শুইতে হবে। তারা সেটাই করে কিন্তু ঘরে চলে গেছে সেদিন। কিন্তু তারপর আবার তারেক রহমান সাথে সাথেই আবার বলেছেন যে ক্ষমা করতে হবে। আমার মনে হয় এখানে আমরা একটা বড় ভুল করেছি। আমরা তো এই বিপ্লব ব্যর্থ যদি বলেন, অথবা এই বিপ্লবকে আপনার যদি প্রশ্নবোধক করার ব্যাপারে কয়েকটা প্রশ্ন করেন, যে আমরা সাথে সাথে তাদের বিচার করার দরকার ছিল। তারা যেইভাবে বিনা বিচারে মানুষ খুন করেছে, যেভাবে অত্যাচার করে সেটা করেছে। আর বিপ্লবের জন্য যা আমরা যাদেরকে নায়ক হিসেবে গ্রহণ করেছিলাম, তারা ক্ষমতার অংশীদার হওয়াটা এটা একটা বড় ধরনের একটা সমস্যা হয়েছে। তৃতীয় সমস্যা হলো যে আমরা সরকার প্রধান হিসাবে আমরা যথাযথ ব্যক্তিকে আমরা দায়িত্ব অর্পণ করতে ব্যর্থ হয়েছি। ডক্টর ইউনূসের মতো একজন আপনার ধরেন লোভী, ডক্টর ইউনূসের মতো একজন একদম সুবিধাভোগী, একবার আত্মকেন্দ্রিক এই ধরনের একজন লোককে আমরা সরকার প্রধান করাটা আমাদের জন্য অনেক বড় ভুল হয়েছে। এবং এই ভুলগুলো মাসুল হয়তো ভবিষ্যতে আমাদেরকে, আমি জানি না, আমি চাই না এটার আবার পুনরাবৃত্তি ঘটুক। এটা আমরা একটা ভুল করেছি, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ জনাব সেলিম। জনাব মান্নান, জামায়াতকে একসময় নিষিদ্ধ করেছিল 5 আগস্টের কিছু সময় আগে, 1 আগস্ট। হ্যাঁ, তো জামায়াতকে নিষিদ্ধ করে আবার আওয়ামী লীগ তার 16 বছরের শাসনামলে জামায়াতকে দমন করার জন্য সম্ভাব্য সব চেষ্টাই করেছে। কিন্তু আপনি জানেন এবং দেশবাসীও জানে যে জামায়াতকে তো নির্মূল করা সম্ভব হয়নি। তো আদর্শকে এলিমিনেট করা সম্ভব হয় না। আপনার দল একসময় নিষিদ্ধ হয়েছিল, আপনারা কীভাবে ফিরে এসেছেন সেই অভিজ্ঞতা আপনার চেয়ে কেউ বেশি ভালো জানে না। আপনি কি মনে করেন যে এইভাবে কি আইন দিয়ে নিষিদ্ধ করে আওয়ামী লীগকে কবর রচনা করা সম্ভব? যেমনটা স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দিল্লিতে কবর রচনা হয়ে গেছে আওয়ামী লীগের। দেখেন, আপনি ভাই ক্লিয়ারলি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনীতির রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তাদেরকে রাজনৈতিক দল বলা যায় না। তারা গ্রামার মেনটেন করে না, নিজেরা যা বোঝে বা বলে সেটাই তারা বাস্তবায়ন করে, সেটা অস্ত্র দিয়ে হোক আর যেটা দিয়ে হোক। তা না হলে স্বাধীনতার পরে 70 যে বাকশাল কায়েম হলো, এই বাকশাল কায়েমটা তো কোনো প্রয়োজন ছিল না, গণতান্ত্রিক ধারা সেখানে তৈরি হতে পারত। তারপরে মানুষজন যেভাবে নির্বিচারে জাসদের হাজার হাজার কর্মীকে কি করেছিল, তারা হত্যা করেছিল। এটা তো বাংলাদেশের তাদের হাত হচ্ছে রক্তের হাত। এই যে রক্ষী বাহিনী কি করে নাই, আপনি যদি কেউ বলে যে কি করে নাই, তাহলে আপনার যদি আদর্শভিত্তিক দল হতো তাহলে নিষিদ্ধ করে আপনি পারতেন না। আদর্শবাদী দলকে নিষিদ্ধ করে, আওয়ামী লীগ হচ্ছে আদর্শ না, তারা হচ্ছে অস্ত্রের ভাষায়, জোরের গলায় এবং অন্যের সহযোগিতায় কাজ করে। এই জায়গায় তাদের কোনো আদর্শ নেই। আমরা আদর্শবাদী দল হওয়ার কারণে আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আয়নাঘরে নেওয়া হয়েছে, গুম হয়েছে, মামলা হয়েছে, একের পর এক আমাদেরকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আমরা দেশ ছেড়ে পালিয়ে যাই নাই। এই যে আমরা এই দেশের মাটিতেই ছিলাম, যেভাবেই থাকি না কেন, এই যে দেশের প্রতি ভালোবাসা দিয়ে দেশের শিকড়, মাটি, মানুষকে আঁকড়ে ধরে আমরা পড়েছিলাম, যার কারণে এই দেশের মানুষরাই তো ওই সময় আমাদেরকে শেল্টার দিয়েছে। এদেশের মাটি, এদেশের গাছগাছালি সমস্ত কিছু আমাদের পক্ষে ছিল, আমরা এগুলোর ভালোবাসা রেখে চলে যায় নাই। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বারবার পালিয়ে যাওয়ার ইতিহাস কিন্তু আওয়ামী লীগের আছে। আপনি স্বাধীনতা যুদ্ধ ঘোষণার পরেই কিন্তু পাকিস্তানিদের সহযোগিতায় কিন্তু শেখ মুজিব চলে গিয়েছেন, পাকিস্তানিদের সহযোগিতায়। 75-এও কিন্তু তার সন্তানরা বিদেশ থেকে আর ফিরে আসেন নাই। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করে তাদেরকে আসার সুযোগ করে দিয়েছিলেন, তা না হলে তারা কিন্তু বিদেশেই থাকতো। তাহলে আবার 24-এ একবারে
বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত পালাই চলে গেলেন। এটা কোন ধরনের, তার পৃথিবীর ইতিহাসে মনে হয় এটাই প্রথম যে জাতীয় মসজিদের খতিব তিনিও পালিয়ে যান। এই পালিয়ে যাওয়া শক্তিকে রিটার্ন করানোর জন্য ইতিমধ্যে যারা চেষ্টা করেছিল তারা চেষ্টা করে দেখে যে আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবার্ষিকী গেল সেখানে বিন্দুমাত্র কোনো শোডাউন করাইতে পারে নাই। এই জায়গায় এসে তারাও হতাশ হয়ে যে এখন তাদেরকে বিচারের মাধ্যম দিয়ে নিষিদ্ধ করার, যেহেতু আর তাদেরকে ওপেন করা যাচ্ছে না, সারভাইভ করানো যাচ্ছে না, তাহলে এখন কি করা যায়? তাহলে ওইটা বিচার চলুক, এখন রিফাইন বা আদার্স কোনো নাম দিয়ে কাউকে এখানে আনা যায় কিনা। দেখেন আমরা কিন্তু বিভিন্ন জায়গায় সেটা সেই প্রচেষ্টা কি সেই প্রচেষ্টাটার অংশটা আমি দেখে আপনাকে সেটাকে আপনি সমর্থন করেন না? না, সমর্থন করি না, কোনোভাবেই করি না। জুলাইয়ের রক্ত এবং আমাদের এই 17 বছরের ত্যাগ কুরবানি, আমরা ম্যাডাম জিয়াকে আমরা জেলখানায় দেখেছি, আপসহীন থাকতে দেখেছি, ওনাকে মানে মার্চ ফর ডেমোক্রেসিতে ওনাকে বালি ট্রাক দিয়ে আটকে রাখতে দেখেছি, আমরা আমাদের বর্তমান প্রধানমন্ত্রীকে তার ব্যাকবোন ভেঙে দেওয়া হয়েছে, তাকে নির্বাসিত জীবনযাপন করতে দেখেছি। কি হয় না এই দেশে? জাতীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। এত কিছুর পরে আওয়ামী লীগের এই দেশে রাজনীতি করার তো সেই অধিকারটা থাকতে পারে না। আচ্ছা, কাজেই আজকে এই চ্যানেল আয়ের সময় ইসলামরা উপস্থাপক হয়ে যে সুরসুরিগুলো দিচ্ছে, এটা কিন্তু ওই কয়েকদিন আগে একটা নিউজ এসেছে, এটা জুলকারনাইন সায়েরের রেফারেন্সে, আমি যাচাই করতে পারি নাই, যে তিনি ইন্ডিয়াতে গিয়েছিলেন, যে সবক টবক নিয়ে এসে আবার শুরু করেছেন এবং উস্কানি দিয়েছেন, এবং বিএনপির মতন একটা মানে নির্যাতিত দলের একজন নারী এমপি সেইটার ট্যাপে পা দিয়ে সেই জুলাই বিরোধী বক্তব্য কিন্তু দিয়ে দিলেন। এরপরে আপনার শাওন বক্তব্য দিলেন, আরও কয়েকজন মডেল বা ইয়েরা বক্তব্য দিচ্ছেন। এগুলো কিন্তু তারা আওয়ামী লীগ আসলে, কিন্তু নামের আগে এবং পরে আমি মডেল, আমি অমুক, আমি তমুক, আমি উপস্থাপিকা, এগুলো আওয়ামী লীগের একটা ভার্সন। এই ভার্সনগুলো দিয়ে আমাদের জাতির মুক্তি হবে না। আরেকটা কথা বলতে চাই যে ইতিমধ্যে কোনো মন্ত্রী ক্ষমতার অপব্যবহারও করছেন। যেরকম আপনি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর কথা তো সবাই বিদিত, উনি এখন আমি দেখলাম যে কিছুটা হলেও এগুলো পুষাই নেওয়ার চেষ্টা করতেছেন। আমরা ওনার কাজের ভিতরে দেখছি যে তিনি দৌড়দৌড় করতেছেন, মাঠ পর্যায়ে যেখানে প্রবলেম সেখানে ছুটে যাচ্ছেন। স্বাস্থ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই ওনার যে একটা বক্তব্য কিন্তু খুব ভাইরাল হয়েছে ওনার, সেই বক্তব্য হচ্ছে নির্বাচনের পরে আমি দেখবা তোমরা আমার জাউরা রূপটা কি। এটা ওনার নিজের মুখ দিয়ে শোনা। এখন 8 দিন হাসপাতালে অবশ্যই বিচার করার মতন অগ্রহণযোগ্য একটা ঘটনা ঘটেছে, কিন্তু তার জন্য মেডিকেল কলেজ হাসপাতাল শুদ্ধ ক্লপস হয়ে গেছে। এটা তো একটা প্রতিহিংসার হয়েছে। অথচ মন্ত্রী হিসেবে শপথ নিতে হয় রাগ বিরাগের মানে ইয়েতে হয়ে, আপনি তদন্ত পর্যন্ত অপেক্ষা করতেন, আপনি একটা কনক্রিট ডিসিশনে আসা পর্যন্ত অপেক্ষা করতেন, আউটগোয়িংদেরকে যারা ভিতরে আছে তাদেরকে আউটগোয়িংদেরকে বের হওয়ার সুযোগ করে দিতেন, কিন্তু এটা হয় নাই। আজকে হাসপাতালে যেরকম নোয়াখালীতে যে হঠাৎ করে উনি যে পরিস্থিতিটা তৈরি করলেন, 100 বেডের হাসপাতালে 700 উপরে যখন পেশেন্ট হয়, আপনি কি দিয়ে এটাকে ডিল করবেন? আপনার জনবল সংকট আছে প্রতিটা হাসপাতালে সরকারি, আপনি এইগুলোকে খেয়াল না করে যায় একতরফাভাবে ডাক্তারদের কি করছেন, এবং বিভিন্ন জায়গায় ডাক্তারদের ট্রান্সফার এবং নির্যাতন বিভিন্ন জায়গায়, মানে বড় বড় যারা জাতীয় পর্যায়ের ডাক্তার তাদেরকে এখানে কি করা হচ্ছে, মানে বন জঙ্গলে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটার মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষ কি শিখছে? এই যে প্রধানমন্ত্রী যখন বলছেন যে আমরা প্রতিহিংসা রাজনীতি করব না, তখন বিভিন্ন জনকে বিভিন্ন ভালো জায়গা থেকে তাদেরকে মানে সরিয়ে দেওয়া হচ্ছে। আমি মনে করি যে এই যে হ্যাঁ, প্রতিহিংসা রাজনীতির একটা অংশ। প্রধানমন্ত্রী না থাকলে অনেক এমপিরা কিন্তু সংসদে বক্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই যে রাজনীতির এই কালচারগুলো আমাদেরকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। ধন্যবাদ ডক্টর মান্নান। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আরেকটা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। জনাব সেলিম, জাতীয় নাগরিক পার্টি গতবার আপনার স্মরণ আছে বোধহয় যে জুলাই পদযাত্রা করতে গিয়ে গোপালগঞ্জে হামলার শিকার হয়েছিল। এবারও তারা কর্মসূচি ঘোষণা করেছে, কর্মসূচি ঘোষণা করার পরে আবার তারা গোপালগঞ্জ অংশটুকু প্রত্যাহার করেছে। তো আমাদের দেশের আইন শৃঙ্খলা কি এখনও স্বাভাবিক হয়নি যে গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রাম বা জুলাই পদযাত্রা করতে শঙ্কা বা ভয় পাচ্ছে? না, দেখুন, এটা
আমাদের দেশে আমরা মানি বা না মানি, আমরা পুলিশ বাহিনীকে এখন পর্যন্ত সেভাবে আমরা সচল করতে পারিনি। এটা একেবারে বাস্তবতা। আমি আমার নির্বাচনী এলাকা দিয়েও বলতে পারি যে পুলিশ তাদের আগের ধ্যান ধারণার মধ্যে রয়ে গেছে। আপনার কিছুটা ভীত সন্ত্রস্ত, আবার কিছুটা আপনার মানে সরকারের প্রতি তাদের আনুগত্য, কারণ ওই সময় তারা নির্বাচিত হয়েছে, ওই সময় তারা আপনার চাকরি পেয়েছে। আর গোপালগঞ্জের ব্যাপারটা তো আলাদা। গোপালগঞ্জ আপনার আওয়ামী লীগের সময়ে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, আর সবচেয়ে বড় কথা হলো সারা দেশের সমস্ত সন্ত্রাসী যারা আছে আওয়ামী লীগের পলাতক, একটা চলে গেছে ভারতে, এক অংশ চলে গিয়ে আশ্রয় নিয়েছে গোপালগঞ্জে। তো এখানে গতবার যখন একটা ঘটনা ঘটেছে, এটা আপনার এনসিপি অবশ্যই একটা দায়িত্বশীল রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে যে অনাহুত কোনো একটা ঝামেলায় তারা জড়াতে চায়নি আর কি। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবিলা করতে হবে। একটা সময় আসবে। প্রবল পরাক্রমশালী স্বরাষ্ট্রমন্ত্রী কেন পারছে না মানে এই জায়গাটা রিফর্ম এবং এই গোপালগঞ্জ? নিঃসন্দেহে পারবে। আপনি যে দেখেন চিটংয়ের যে জঙ্গল সলিমপুর, সেটা একটা আলাদা জগৎ ছিল, সেটা কিন্তু কম্বিং অপারেশন করে শেষ পর্যন্ত দখলমুক্ত করা হচ্ছে। সেখানে কোনোদিন ভুলেও কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী পর্যন্ত কখনো যেতে পারে নাই। প্রথমবার মানে ব্যর্থ হয়েছে, মানে প্রথমবার ব্যর্থ হয়েছে, দ্বিতীয়বার কিন্তু সেটাকে দখলে এনেছে। এইবার আপনি পরাক্রমশালী বলতে মানে আপনি যে কী বুঝাচ্ছেন আমি বুঝতেছি না। আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তো সবসময় যেহেতু আপনি যে বলছেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রণালয়, আমাদের আলোচনা থেকেই সেটা উঠে আসলো যে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সবসময় বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো দেশের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়টা গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়টাকে একেবারে গুরুত্বহীন করে ফেলেছে। শেখ হাসিনার কর্তৃত্ব এবং নেতৃত্বকে প্রতিষ্ঠা করার জন্য একেবারে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর নেতাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। এবার তিনি একজন দায়িত্বশীল স্থায়ী কমিটির একজন সদস্য, স্থায়ী কমিটির প্রভাবশালী সদস্যকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছেন। তিনি নিঃসন্দেহে ব্যাপারগুলো দেখবেন। তবে আমি এখানে আপনার এনসিপির দায়িত্বশীল ভূমিটাকেই আমি দেখছি যে এখানে তারা একটা সময় আসবে, খুব বেশি সেদিন বেশি দূরে নয়, যেদিন এনসিপি খুব বুক ফুলিয়ে কিন্তু গোপালগঞ্জে যেতে পারবে। আপনার আরেকটা জিনিস দেখেন, গোপালগঞ্জে কিন্তু 3টা সিট কিন্তু বিএনপি পেয়েছে, 3টা সিট কিন্তু বিএনপি পেয়েছে। সুতরাং সেখানে গোপালগঞ্জে যে আওয়ামী লীগের খুব বেশি কিছু আছে তেমন কিছু না, কিন্তু কোনো বিতর্ক হোক অথবা কোনো একটা প্রাণহানি ঘটুক, সেই দৃষ্টিভঙ্গি থেকে হয়তো এনসিপি তাদের মানে যেই পরিকল্পনা পদযাত্রা, সেখান থেকে তারা হয়তো সরে এসছে। ধন্যবাদ জনাব সেলিম। আমাদের সময় আমি ছোট করে একটু জানতে চাই, উত্তরটাও একটু যদি নৈবেতিকভাবে দেন। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫তম রিপাবলিকান ডে বা স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রাম হয়েছে, যেটা নিয়ে সামাজিক জয়তম ব্যাপক আলোচনা হচ্ছে যে জাতীয় সংসদের মতো স্থানে দেশের প্রোগ্রামগুলোই সাধারণত হয়, এরকম একটি বিদেশি দেশের ইন্ডিপেন্ডেন্স ডে পালন করা হয়েছে। আর যদি সেটাই ভারত বা পাকিস্তানের স্বাধীনতা দিবসের কোনো প্রোগ্রাম হতো, তাহলে কি আপনি এত সহজভাবে মেনে নিতে পারতেন? আপনি কি মনে করেন জনাব মান্নান? না, দেখেন, আমরা যে দীর্ঘদিন মানে সংসদটা অকার্যকর ছিল, এই সংসদ একদলীয় বাকশালী কায়দায় এই সংসদটা চলেছে, সেই জায়গায় আমাদের সংসদের জায়গায় নিয়ে এসে যদি আমরা বিদেশিদেরকে গণতান্ত্রিক ধারায় উদ্বুদ্ধ করতে পারি, এটা আমাদের দেশে, আমেরিকা তো গণতন্ত্র আছে, এটা আমরা যে বাধ্য হয়ে করেছি এরকম না যে তারা আমাদেরকে বলেছে আমরা ওখানে করব, তাই না। আজকে যদি ভারতের কোনো প্রোগ্রাম সেখানে হয়, ভারতের প্রোগ্রাম কেন, আরো প্রোগ্রামে হতে পারে, বাট আমি যেটা মনে করি যে সেই জায়গায় ভারত আছে কিনা, এটা ভারতকেই সেই জায়গা এই বলার মতন মুখ তাদের আছে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর ভাই যেটা বলেছেন যে গোপালগঞ্জে 3টা আসনই বিএনপি পেয়েছে, এখানে তো আমি মনে করি যে খুব শীঘ্রই হয়তো 3টা আসন পেয়েছে, একটা জেলায় সবগুলো আসন। প্রধানমন্ত্রীর সফর খুব শীঘ্রই হয়তো গোপালগঞ্জে আমরা দেখতে পাবো। তাহলে এটার মাধ্যম দিয়ে মূলত এনসিপি না, গোটা বিরোধী শিবিরে একটা পরিবেশ তৈরি হবে যে না, প্রধানমন্ত্রী গোপালগঞ্জে আসছেন এবং গোপালগঞ্জে একটা অভূতপূর্ব পরিবর্তন হয়েছে। আমরা গোপালগঞ্জে যেটা দেখেছি সেটা কি হয়েছে, সেটা প্রচুর মামলা বাণিজ্য হয়েছে, ব্যাপকভাবে মামলা বাণিজ্য হয়েছে এবং নেগোসিয়েশন হয়েছে উইথ আওয়ামী লীগ। কী দিয়ে নেগোসিয়েশন? একজন মহিলা এমপি, মতুয়া সম্প্রদায়ের একজন মহিলা এমপি, যিনি আওয়ামী লীগের পোস্টেড ছিলেন, এরকম পোস্টেড একজনকে মহিলা এমপি দিয়ে পুরো এলাকাটাকে একটা মানে সমঝোতার কায়দায় নিয়ে আসা হয়ে জামাত, এনসিপি সহ অন্যদেরকে একদিকে ঠেলে দেওয়া হচ্ছে এবং ওই জায়গাটা এখন মানে বিএনপি নিজেদের জায়গায় নিয়ে যে, জানি না আগামী দিনে প্রধানমন্ত্রী যদি ওখানে সফরে যান এবং সেখানে যদি একটা সফল সফর হয় এবং উপচে পড়া মানুষের ভিড় হয়, তাহলে আমরা বুঝবো যে সত্যিকারই গোপালগঞ্জবাসী প্রধানমন্ত্রীকে 3টা সিট উপহার দিয়েছে। আর শেষ কথা বলতে চাই,
এই দেশ আমাদের সবার, 18 কোটি মানুষের। এই দেশের মালিকানা জনগণকেই দিতে হবে, জনগণকে সাথে নিয়ে এই দেশের কল্যাণ করতে হবে। বিদেশি রাষ্ট্রগুলো আমাদের পাশে থাকবে আমাদের দেশের কল্যাণের জন্য। আমরা পারস্পরিক মিউচুয়াল, এর গ্লোবাল ভিলেজে আমরা কাউকে ফেলে দিয়ে যেতে পারবো না। ঠিক একইভাবে যেরকম প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে চীন গেলেন, চীন থেকে নিয়ে এসে একটা নতুন যুগের সূচনা করলেন, বাংলাদেশে কিন্তু একটা নবযুগের সূচনা হয়েছে। এবং আগামী দিনে যদি তিস্তা, তারপরে মোংলা থেকে শুরু করে নিয়ে নতুন নতুন যে প্রকল্পগুলো ইয়ের মাধ্যম দিয়ে আসবে, চায়নার মাধ্যম দিয়ে, এবং চায়না কিন্তু ইতিমধ্যেই রাষ্ট্রদূত যে সাংবাদিক সম্মেলন করে কিন্তু বলে দিয়েছে যে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে অন্য কারোর নাক গলানোটা এটা গ্রহণযোগ্য না। তার মানে হচ্ছে আমরা কিন্তু যে আগে বলা হতো যে অমুকরা ছাড়া, প্রতিবেশী দেশ ছাড়া বাংলাদেশ চলতে পারবে না, এই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু বের হয়ে আসার পথে রয়েছে। আপনার মায়ানমার, চায়না, টার্কি, এই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, পাকিস্তান থেকে শুরু করে নিয়ে সবাই কিন্তু বাংলাদেশের পাশে এসে দাঁড়াচ্ছে। এই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশ আগামী দিনে যদি আমরা সরকারি দল বিরোধী দল মিলে, যেমন আমাদের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সকল ভালো কাজে আমরা সরকারি দলকে সহযোগিতা করতে চাই। এই মাত্র এইবারই একটা মানে সংসদ, যে সংসদে বিরোধী দল সরকারি দলকে সহযোগিতা করতে চায়, এবং সেই সহযোগিতার অংশ হিসেবে একদিনে 31টার বেশি অধ্যাদেশ সংসদে পাশ হয়েছে। আমি মনে করি যে 33-36টা অধ্যাদেশ পাশ করা যায় না, যেটা রাষ্ট্রের মৌলিক দরকার সংস্কার। বিএনপির শুভবুদ্ধির উদয় হবে, বিএনপি গণভোটের রায় বাস্তবায়নে একটা গণ উদ্যোগ গ্রহণ করবে। এই উদ্যোগ গ্রহণের মাধ্যম দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী এক অনন্য উচ্চতায় পৌঁছাবেন, আমরা সেটাই আশা করি। ধন্যবাদ মান্নান ভাই। সেলিম ভাই, এক বাকি কিছু বলতে চান কিনা যদি এই ইস্যুতে, যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে প্রোগ্রামটা হলো, এটা আপনি সমর্থন করেন? যদিও অনেক সমালোচনা হচ্ছে। আমি অবশ্যই সমর্থন করি। জাতীয় সংসদটা মোটামুটি আরও মহিমান্বিত হয়েছে। আপনার যে কোনো রাষ্ট্র যদি এখানে তাদের অনুষ্ঠান করতে চায়, আমরা অবশ্যই স্বাগতম জানাবো। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কারোর সাথে শত্রুতা নাই। এটা নতুন একটা ডাইমেনশন শুরু হয়েছে। এটা আমরা চলুক, কোনো অসুবিধা নেই। আমরা সমস্ত দৃষ্টিভঙ্গি, আমার সমস্ত কিছু আমরা জাতীয় সংসদ ভিত্তিক আমরা কায়েম করতে চাই। ধন্যবাদ জনাব সাদত হোসেন সেলিম এবং ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান আমাদের এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয়ে। ভালো থাকবেন। শুভরাত্রি।